ইদানিংকালে অনেকের মধ্যে একটা প্রশ্ন যে কানাডা ভিসা রিজেক্ট করে দিচ্ছে, ইউএসএ ভিসা রিজেক্ট করতেছে, অস্ট্রেলিয়া করতেছে, এখন তো নিউজিল্যান্ডও করা শুরু করছে। তো এখন লাস্ট অপশন শুধুমাত্র ইউকে। যদি আমরা জানি ইউকেতে সেটেলমেন্ট একটু লেন্দি প্রসেস, কিন্তু তারপরও যারা ইমিডিয়েটলি দেশ ছাড়তে চাই আমরা, তারা অবশ্যই ট্রাই করি যে কোনো একটাতে যেতে পারলেই হলো। এখন আপাতত আমি দেশ তো ছাড়ি, পরেরটা পরে ভাববো। তো ইউকেতে আসার পর কিভাবে আপনারা সেটেল হবেন, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। তো আমি আমাদের লাইফ থেকে আমি যদি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, যেমন আমি আমার হাজব্যান্ড আসছিলাম 2023 সালে। তো আমার হাজব্যান্ড ছিল স্টুডেন্ট আর আমি ছিলাম ডিপেন্ডেন্ট। তো এখন আমাদের পিএসডাব্লিউ শেষ। তো পিএসডাব্লিউ শেষ হওয়ার পরে কী করব, এটাই হচ্ছে সবার মেইন কনসার্ন, যেটা আমাদেরও আছে, ইভেন এখনও আছে। তো আমাদের পিএসডাব্লিউ অলমোস্ট শেষ হতে যাচ্ছে। তো যখন শেষ হবে তখন আমরা কি করব? আমরা কি দেশ ছেড়ে আবার চলে যাব, অন্য দেশে যাব, নাকি আবার ব্যাক করব বাংলাদেশে? তো যারা বিদেশে চলে আসে একবার, তারা অনেকেই অনেক বেশি মানুষই কেউ চায় না যে আবার আমরা দেশে ব্যাক করি, আবার নতুন করে শুরু করি। তো কেউ কেউ এখনই মুভ হয়ে গেছে ইউরোপের অন্য কান্ট্রিতে। তো যাদের মুভ হওয়ার ইন্টেনশন আছে তারা আগে মুভ করে ফেলছে অলরেডি। আর যাদের মুভ হওয়ার ইন্টেনশন নাই, তারা কি করতেছে? তারা এখন একটা উপায় আছে, যেটা হচ্ছে ওয়ার্ক ভিসাতে যাওয়া। ওয়ার্ক ভিসা হচ্ছে স্পন্সরশিপ। তো আপনি এখন স্টাডি কমপ্লিট করার পরে আপনার যোগ্যতা দিয়ে যদি আপনি কোনো স্পন্সরশিপ জব ম্যানেজ করতে পারেন, সেটা তো আলহামদুলিল্লাহ। তাহলে আপনার 5 বছরের, আপনি যদি 5 বছর তো অলরেডি থাকছেন পড়াশোনা করতে করতে, মাস্টার্সে যারা আসছেন। আর যারা ব্যাচেলার্সে যারা আসছেন তাদের জন্য তো খুবই ইজি, তাদের ওরকম কোনো প্রবলেম হয় না, তাদের 10 বছর কভার হয়ে যায়। কিন্তু তারপরে যারা মাস্টার্সে আসছেন তাদের জন্য যদি বলি, যেমন আমরা মাস্টার্সে আসছিলাম, আমার হাজব্যান্ড আসছিল। তো এখন করা যায় যে স্পন্সরশিপে যাওয়া। এখন স্পন্সরশিপে গেলে অনেক রকমের টেনশন থাকে। যেমন আপনি লিগ্যাল ওয়েতে যদি পান, তাহলেও একটা টেনশন থাকে যে আপনি যে কোম্পানি থেকে স্পন্সরশিপটা পাইছেন ওই কোম্পানিটা থাকবে তো আগামী 5 বছর, টিকতে থাকতে পারবেন তো। এটা কিন্তু একটা টেনশন, এই টেনশন কিন্তু অনেকের ঘুম হয় না। তো সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে যে আপনারা আবার স্টাডিতেই যদি থাকতে চান, হ্যাঁ আমি জানি যে আপনি যা যা আর্ন করবেন তা আবার স্টাডি করে আবার তাদেরকেই দিতে হবে, বাট আপনার তো আগে এটা চিন্তা করতে হবে যে আপনার এখানে আইএলআর লাগবে, যেটাকে পিআর আমরা বলি। তো পিআরটা লাগবে। তো পিআরের জন্য তো স্ট্রাগল তো করতেই হবে। আমরা জানি দেশের বাড়ি যাওয়া মানে স্ট্রাগল। হ্যাঁ জানি এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা আবার পড়াশোনা করব। তবে হ্যাঁ, আপনি যদি একটা মাস্টার্স অলরেডি করে থাকেন, আপনি যদি সিঙ্গেল এসে থাকেন, তখন আপনি একটা এমআরএস করতে পারেন, যেটা রিসার্চ বেস মাস্টার্স। ওটা করতে পারেন। ওটা করলে আপনার যদি ধরেন আপনি এখনও বিয়ে করেন না, বিয়ে করবেন, তখন আপনি আপনার ডিপেন্ডেন্টকে আনতে পারবেন। ঠিক আছে? রিসার্চ বেস মাস্টার্স করলে আপনি আপনার ডিপেন্ডেন্টকে আনতে পারবেন। আর যদি আপনার অলরেডি ডিপেন্ডেন্ট সহ আসেন, তাহলে একটা ট্রাই করতে পারেন যে আপনার ডিপেন্ডেন্টদেরকে আপনি আবার পড়াশোনা করাইতে পারেন। আপনার ডিপেন্ডেন্টকে যদি আপনার একটা এমআরএস করান, তাহলে আপনি আপনার ডিপেন্ডেন্টের থ্রুতে আপনি কিন্তু আবার থাকতে পারতেছেন। এখন আপনারা দুজন মিলে যদি একজন একটা মাস্টার্স করলেন, আরেকজন এমআরএস করবেন, কারণ এমআরএস ছাড়া আপনি ডিপেন্ডেন্ট রাখতে পারবেন না। আর যার ডিপেন্ডেন্টের কোনো প্রবলেম নাই, ডিপেন্ডেন্ট রাখতে চান না বা ডিপেন্ডেন্ট নাই, স্পাউস যার নাই, তাহলে তার তো কোনো প্রবলেম নেই, সে একটা সেকেন্ড মাস্টার্স করতে পারেন। আর তাছাড়া সেফেস্ট ওয়ে হচ্ছে যে এমআরএস করা, অথবা আপনি যদি একটা মাস্টার্স করে থাকেন অলরেডি, সো সেকেন্ড মাস্টার্স না করে আপনি ডিবিএ করতে পারেন বা পিএইচডি করতে পারেন। আর না হয় আপনার যদি ডিপেন্ডেন্ট অলরেডি অ্যাভেলেবেল থাকে এই দেশেই, তাহলে আপনি আপনার ডিপেন্ডেন্টকে একটা মাস্টার্স করাইতে পারেন, রিসার্চ বেস মাস্টার্স, যেটাকে এমআরএস বলে। আর না হয় আপনি একটা ডিবিএ করবেন অথবা পিএইচডি করবেন। তো পিএইচডি করার আগে আমি প্রেফার করব যে আপনি ট্রাই করবেন যে আপনি একটা এমবিএ করছেন, আসার পর মাস্টার্স, এখন একটা রিসার্চ বেস মাস্টার করেন, তাহলে ওইখানে আপনি 2 বছর পাচ্ছেন। আর যদি আপনার ডিপেন্ডেন্টকে আপনি মাস্টার্স করাতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ আপনার ডিপেন্ডেন্টের পরে আপনি কিন্তু আবার পিএইচডাব্লিউ পাবেন। আপনার ডিপেন্ডেন্ট স্টুডেন্ট হবে, তখন আপনি যাবেন ডিপেন্ডেন্ট ভিসায়। তো আপনার ডিপেন্ডেন্ট পড়াশোনা শেষ করে সে আবার পিএইচডাব্লিউ পাবে, তখন আপনিও কিন্তু আরেকটা পিএইচডাব্লিউ পাচ্ছেন। তো ওইখানে কিন্তু আপনারা 3 বছরের একটা ব্যাকআপ হয়ে যাচ্ছে, বা 4 বছর ব্যাকআপ হয়ে যাচ্ছে। তারপরে আপনার এখানে আমরা অলরেডি প্রথম মাস্টার্স করতে করতে আমরা 4 বছর কাটে ফেলতেছি। তারপরে যদি ডিপেন্ডেন্ট একটা মাস্টার্স করে, তারপরে আবার আপনি যদি একটা পিএইচডি করেন, তাহলে কিন্তু আপনার 10 বছর ইজিলি কাভার হয়ে যাচ্ছে। তো আমার মতে আপনারা এক হয় ডিবিএ করেন, আর না হয় রিসার্চ বেস মাস্টার্স করেন, বা আপনার ডিপেন্ডেন্টকে করতে দেন, তাহলে দেখা যাবে যে পিএইচডাব্লিউটা পাবেন। আর যদি ডিপেন্ডেন্টের কোনো ওয়ে না থাকে মাস্টার্স করার, তাহলে আপনি একটা সেকেন্ড মাস্টার্স করেন, সেটা অবশ্যই রিসার্চ বেস মাস্টার্স। তারপর আপনি একটা ডিবিএ করতে পারেন অথবা পিএইচডি করতে পারেন। ওই মুহূর্তে আপনার দেখা যাবে যে 10 বছর ইজিলি কাভার হয়ে যাচ্ছে। হ্যাঁ জানি খুবই এক্সপেন্সিভ,
ইউকেতে পড়াশোনা করাটা খুবই এক্সপেন্সিভ, বাট ইনকাম তো থাকবে। যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে তো আপনার ইনকামটাও কিন্তু ওইভাবেই হচ্ছে। সো একজন ফুল টাইমে থাকতেছে, একজন হচ্ছে পার্ট টাইমে থাকতেছে, বাট হ্যাঁ ইনকাম করবেন, ওদেরকে দিবেন, এটা আসলে নিয়ম। এটা আমরা জেনে শুনে আমরা আসি, বাট দেশের বাইরে যেহেতু সেটেল হতে চাচ্ছি, একটু তো কষ্ট করতে হবে, কষ্ট করলে তো ক্যাশও মিলবে। তো এটাই ছিল আমার ইনফরমেশন, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি, আমি বলতেছি যে আমরা যেগুলো আমরা এক্সপেরিমেন্ট করতেছি এখন সেগুলো আমি শেয়ার করলাম। তো এই ওয়েতে আমরা আসলে পিএসডাব্লিউর পর আমরা সেটেল হতে পারি।